আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্য কথায়। সাথে থাকছি আমি ডক্টর জান্নাতুন নাইম। ঋতু ও কালভেদে নানা সময়ে নানা রোগের প্রকোপ বাড়ে। বর্তমানে গ্রীষ্মের তাপদাহের সাথে পাল্লা দিয়ে বাড়ছে গলা ব্যথা, কানে প্রদাহ, সর্দি জাতীয় যাবতীয় সমস্যা। আমাদের আজকের আয়োজন থাকছে এ নিয়েই। আলোচনা করব গ্রীষ্মে নাক কান গলার সাধারণ সমস্যা ও তার সমাধান নিয়ে। সাথে থাকছেন আমাদের আজকের অতিথি, বিশিষ্ট নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার আরাফাত সৌরভ স্যার, প্রাক্তন সহযোগী অধ্যাপক, হেড নেক সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তিনি বর্তমানে বিআরবি হসপিটালস লিমিটেডে নাক কান গলা বিভাগ এবং হেড নেক সার্জারি বিভাগে কনসালট্যান্ট হিসেবে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করছেন। আসুন পরিচিত হয়ে নিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। জি আসসালাম, ধন্যবাদ আপনাকে। কেমন আছেন স্যার? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো। আমাদের আলোচনা শুরু করব আজ। তার আগে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি, নাক কান গলার যে কোনো সমস্যা নিয়ে আপনার যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটি মেসেজের মাধ্যমে আমাদেরকে পাঠিয়ে দিন। আমরা চেষ্টা করব আমাদের লাইভ চলাকালীন সময়ের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তরটি জানিয়ে দেব। শুরু করছি আলোচনা শুরুতেই জানতে চাচ্ছি, গ্রীষ্মে নাক কান গলার কী ধরনের সমস্যা হয়ে থাকে? ধন্যবাদ আপনাকে। আপনি বলেই ফেলেছেন আপনার কথায় যে এই প্রচণ্ড তাপদাহে যেই সমস্যাগুলো আমরা ফেস করি, দেখা যায় যে আমাদের তাপের তারতম্যটা বেশিরভাগ, যেমন আমরা যখন বাইরে থাকি তখন তাপ থাকে, গ্রীষ্মে তাপ অনেক বেশি থাকে, আবার বাসায় যখন চলে আসি আমরা কেউ কি ফ্যানের নিচে বা এসির নিচে, এই যে তাপমাত্রা বা টেম্পারেচার যে ভেরিয়েশন, এই ভেরিয়েশনের কারণেই আসলে খুব দ্রুতই এই সিজনে আপনার এই বিভিন্ন ধরনের সমস্যাগুলি তৈরি হয়। এই সমস্যাগুলোর মধ্যে সবার আগে যেটা শুরু হয়, দেখা যায় ঠান্ডা সর্দি কমনলি বেশি হয়। আর তারপরে দেখা যায় যে গ্রীষ্মকালে আমরা বাসায় এসেই কী করি, ফ্রিজ খুলে ঠান্ডা পানি খেয়ে ফেলি, ঠান্ডা ফল তরমুজ এগুলো খাওয়ার ফলে খুব দ্রুতই দেখা যায় যে গলার প্রদাহ, যেটাকে আমরা বলি টনসিলাইটিস, এটা দেখা যায়। ঠান্ডা সর্দি থেকে অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগ পাই আমরা কানের প্রদাহ বা অ্যাকিউট সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া, কান থেকে পুঁজ পানি পড়া, এই সমস্যাগুলি খুব বেশি দেখা যায়। আরেকটা বেশি দেখা যায়, অনেক সময় দেখা যায় যে আমরা এই যে ঠান্ডা পানি বা ঠান্ডা ফ্রিজের জিনিস খাওয়ার ফলে আপনার গলা বসে যাওয়া, গলার স্বরের পরিবর্তন হওয়া, এগুলো খুব মেইনলি এই সিজনে খুব বেশি পরিগণিত। গলা ব্যথা, গলার স্বরের পরিবর্তনের কথা বলছেন স্যার, কেন হচ্ছে এটি? এখন গলা ব্যথা একভাবে হচ্ছে, যেটা আমরা বলি গলার ব্যথা, আমরা যদি আমাদের ইসের টার্মে বলি ক্রনিক টনসিলাইটিস, টনসিলের প্রদাহ। আরেকটা হচ্ছে ফ্যারেঞ্জাইটিস, পুরো গলাটায় তার যদি ব্যথা হয়ে থাকে, এটা এক ধরনের হয়। আরেকটা হচ্ছে ল্যারিঞ্জাইটিস, আমাদের যেটা আমরা যেখানে ল্যারিংস থাকে আমাদের ইসের নিচে, হ্যাঁ, আমরা যেটার মাধ্যমে শ্বাস নেই, সেইখানে সেই ষড়যন্ত্র বা ভোকাল কর্ড থাকে, এখানে অনেক সময় প্রদাহ হয়, হ্যাঁ, তার ফলেও কিন্তু গলা বসে যাওয়া হয়। এটা এই সিজনে খুব বেশি হয়। এটা তো আছেই, ঠান্ডা এই তারতম্যর একটা কারণে অতিরিক্ত উচ্চস্বরে কথা বলা, ফ্রিজের জিনিস, ঠান্ডা জিনিস খাওয়া, এসির নিচে ফ্যানের নিচে বেশি থাকা, বেশি সময় থাকা, এটাও আর একটা কারণ। ধন্যবাদ স্যার। হঠাৎ করে দেখা যায় যে অনেকের ক্ষেত্রেই যে সর্দি হচ্ছে বা নাক দিয়ে অনর্গল পানি পড়ছে, এর কারণ কি? ঠান্ডা আর সর্দি ওই যে বললাম, ওই একই কারণ। তাপের তারতম্য, একটা জায়গায় অনেক বেশি টেম্পারেচার থেকে আপনি চলে আসছেন, একদম দেখা যাচ্ছে যে টেম্পারেচার কমের নিচে, এসির নিচে আমরা 20-22-এর নিচে থাকি। এই এক যে তাপমাত্রার যে একটা তারতম্য হয়, এই জন্যই আমাদের শরীরে এই সমস্যাগুলো খুব দ্রুত হয়। না রানি নোজ বা হঠাৎ করে নাক দিয়ে পানি পড়া, প্রচুর নাক বন্ধ থাকা, ঠান্ডা হাঁচি সর্দি হওয়া, এখন যেটাকে আমরা বলি সাইনোসাইটিস, এইটার প্রকোপটা খুব বেশি দেখা দেয়। সাইনোসাইটিসের ব্যাপারে জানতে চাচ্ছি যে সাইনোসাইটিসের লক্ষণগুলো সম্পর্কে আমাদের দর্শকরা কিভাবে? সাইনোসাইটিসের যেসব লক্ষণ দেখা যায়, যে প্রথমে আমাদের কাছে আসে এইসব কমপ্লেন নিয়ে, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ থাকা, হঠাৎ করে ঠান্ডা হাঁচি সর্দি শুরু হওয়া, মাথা ব্যথা, একদিকে দেখা যায় মাথার সামনের দিকে ব্যথা, পরিভাগে ব্যথা হয়। আমাদের ম্যাক্সিলারি সাইনাস থাকে, আমাদের সাইনাসগুলা কি, আমাদের নাকের পাশে কিছু ফাঁপা অংশ থাকে, যেটাকে আমরা বলি বায়ুথলি থাকে, এইটার থেকে আপনার এই সাইনাসের প্রদাহ হয়। তখন হয় কি, এখানের মধ্যে ফ্লুইড জমে, এটার থেকেই দেখা যায় যে এই সব সমস্যাগুলি হতে থাকে। এবং মাথা ব্যথা হতে পারে, নাক দিয়ে রক্ত যাওয়া, এইসব সমস্যাগুলি লক্ষণগুলি দেখা দেয় বেশি বেশি। এই ক্ষেত্রে করণীয় কি, চিকিৎসা ব্যবস্থা কেমন? এর ক্ষেত্রে তো সাইনোসাইটিসের ক্ষেত্রে আমরা প্রথমে মেডিকেল ম্যানেজমেন্ট দেই,
আমরা তাকে বলি ধুলাবালি থেকে দূরে থাকতে। তারপর কিছু নাকের আমরা কিছু ওষুধ দেই, নাজাল স্প্রে আছে, নাজাল ড্রপ, অ্যান্টিহিস্টামিন, এগুলো দিয়ে ট্রিটমেন্ট করার চেষ্টা করি। এরপরে আমরা রিলেভেন্ট কিছু ইনভেস্টিগেশন করি যে দেখি আসলে তার সাইনোসাইটিসের মাত্রাটা কীরকম। হ্যাঁ, অনেক সময় এটার সাথে সাইনোসাইটিসের সাথে পলিপ থাকে, নাজাল পলিপ যেটা এথময়েডাল বা, তখন আমরা দেখি যে সিটি স্ক্যান করতে বলি, নোজ পিএনএস, এগুলা করে আমরা দেখি যে তার এই সমস্যাটা কত দূর। সেগুলার পরে তখন আমরা যে না, তার যদি মেডিকেল ম্যানেজমেন্টটা ভালো না হয় তখন আমরা সার্জারি করি। যেমন আমরা আমাদের নিয়মিত বিআরবিতে করি এইসব অপারেশনগুলি, আমরা বলি এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। এটা নাকের ভিতর দিয়ে ক্যামেরা দিয়ে আমরা, হ্যাঁ, ডেব্রাইডের সিস্টেম দিয়ে নাকের যে পলিপ বা এই সাইনাসগুলি যেগুলো ব্লক হয়ে আছে সেগুলোকে খুলে দিই। এটা রেগুলার আমরা বিআরবিতে এই ধরনের সার্জারি, বর্তমানে আধুনিক চিকিৎসা, আধুনিক, একদম আধুনিক চিকিৎসা এটা এই এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি বলে। এই সাইনাসগুলো, এই সার্জারিতে কি করা হয়, আমাদের যে সাইনাসগুলো ব্লক হয়েছিল, যেগুলো ড্রেন হতে পারছে না, যেমন ম্যাক্সিলারি, এথময়েড, এই সাইনাসগুলো আমরা পুরো ক্লিয়ার করে দিই, একটা লাইন আপ করে ড্রেন করে দেওয়া হয়। পলিপ থাকে, পলিপগুলো রিমুভ করা হয়। এই অনেক সময় ফাঙ্গাল সাইনোসাইটিস হয়, এগুলো আমরা এই অপারেশনের মাধ্যমে করে এরপরে বায়োপসি করি আর কি। আলোচনা শুরুতে বলছিলেন টনসিলাইটিসের কথা, যেটা আমরা জানি বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। এই ব্যাপারেই আমি জানতে চাচ্ছি যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে বাচ্চা যে টনসিলাইটিসে আক্রান্ত, বাচ্চার বাবা মা কিভাবে বুঝবে? এইটা আসলে বাচ্চাদের কমপ্লেনটা হয় অন্যরকম। বাচ্চা তো আর বলে না তার গলা ব্যথা হচ্ছে, ছোট বাচ্চা। দেখা যায় যে বাচ্চাদের মাঝে মধ্যে ঠান্ডা, সর্দি, জ্বর হচ্ছে, প্রায় হচ্ছে, রিকারেন্ট হচ্ছে, বাচ্চার খেতে অসুবিধা হচ্ছে, অনেক সময় বাচ্চার শ্বাস নিতে অসুবিধা হয়, দেখা যায় বাচ্চা মুখ দিয়ে মুখ হা করে শ্বাস নেয়। এরপরে এই সব সিমটম দেখে বুঝতে হয়। বাচ্চা কিন্তু কোনো সময়, ছোট বাচ্চারা কমপ্লেন করে না আমার গলা, তাও করে কিছু কিছু বাচ্চা, যে বুঝতে পারে না তা না, এই জিনিসগুলো হয়। বাচ্চাদের টনসিলের সাথে আরেকটা সমস্যা হয়, সেটাকে বলে এডিনয়েডের সমস্যা। দেখা যায় বাচ্চা রাতের বেলা মুখ হা করে থাকে, ঠান্ডার সর্দি কদিন পর পরই লাগে। দেখা যায় এই বাচ্চাগুলিকে বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া হয়, কিন্তু তার ঠান্ডা সর্দি বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন রিকারেন্ট হতেই থাকে, ওষুধ দিলেও ভালো হচ্ছে না। তখন আসলে আমরা বলি যে বাচ্চাদের একটা এক্সরে করি, এক্সরে ন্যাজোফারিংস করে আমরা দেখি যে তার এডিনয়েডের সমস্যা আছে কিনা। এডিনয়েডের সমস্যার কারণে বাচ্চাদের এই সমস্যাগুলো, ঘুমের মধ্যে নাক ডাকা, বাচ্চার অনেক সময় হাইপার অ্যাক্টিভিটি থাকে, বাচ্চা খুব থাকে। এডিনয়েডের আবার বেশ কিছু প্রবলেমও হয়, এডিনয়েড ফেসিস বলি আমরা। বাচ্চার হাই আর্চ প্যালেট, নাকের, বাচ্চার ফেসটা আসলে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যেতে থাকে, ক্রাউডেড টিথ, দাঁতগুলো উঁচু উঁচু হয়ে যায়, এইসব সমস্যা তৈরি হয় বাচ্চা। বর্তমানে দেখা যায় যে অনেক বাচ্চার ক্ষেত্রেই অ্যাডিনয়েডের সমস্যাটা খুবই বড় আকার ধারণ করছে। তো এই অ্যাডিনয়েডের সমস্যা থেকে বাঁচার উপায় কি? কোনো প্রতিরোধের ব্যবস্থা আছে? মেইনলি হয় এডিনয়েডটা থাকে কোথায়? এটা থাকে আমাদের নাকের পেছন দিকে, নাকের সামনে দিয়ে দেখা যায় না, একটা পেছন দিকে একটা নরম জায়গা থাকে, ন্যাজোফেরিংস। এই ন্যাজোফেরিংসটা খুব চিকন একটা জায়গা, শ্বাসনালী, আমাদের নাকের সাথে আমাদের শ্বাসনালীর একটা যোগাযোগের পথ। এই জায়গাটাই এডিনয়েডটা থেকে টোটাল এয়ার প্যাসেজটাকে ব্লক করে দেয়, বন্ধ করে দেয়, যার ফলে বাচ্চা তখন নাক তার ফাংশন এসে মুখ দিয়ে শ্বাস নিতে হয়। এই জন্য বাচ্চার রিকারেন্ট ঠান্ডা সর্দি লেগে থাকে। আর যেটা বললেন যে এডিনয়েডের যে এই সমস্যাটা মেনলি হচ্ছে অ্যালার্জির কারণে। ঠান্ডা আমাদের এখন এসিতে বেশি রাখা হয়, ফ্যানের নিচে বাচ্চাকে, এটার কারণে বেশি হয় আর কি। আর চিকিৎসা পদ্ধতি আমরা ওই যে বললাম, আমরা করার আগে একটা এক্সরে ন্যাজোফেরিংস করি, পরে আমরা দেখি এডিনয়েডের গ্রেডটা দেখি, কত তার সিভিয়ারিটিটা কীরকম আছে। এছাড়া আমরা অনেক সময় এন্ডোস্কোপিক স্টেজিংও করি বা গ্রেডিং করে দেখি এন্ডোস্কোপ দিয়ে, বা এফওএল ফাইবার অপটিক নাজোলারিঙ্গোস্কোপি করেও আমরা দেখতে পারি যে তার পোস্টেরিয়র কোয়ানাটা কতটুকু ব্লক হয়ে আছে। এরপরে আমরা যেটা দেখা যায় যে তার যদি দেখি যে খুব বেশি কষ্ট হচ্ছে বাচ্চাদের, তখন আমরা এটা সার্জারি করতে বলি। আমরা এখন বিআরবি হাসপাতালে সবচেয়ে যে অত্যাধুনিক পদ্ধতি কবলেশন, যেটা দিয়ে আমরা এই এডিনয়েড সার্জারিটা করি, ওর সাথে টনসিলটাও করি। এই টনসিল বাচ্চার বড় থাকে এবং এতে সুবিধা হচ্ছে বাচ্চাদের একদমই রক্তপাত হয় না, এবং সবচেয়ে বড় জিনিস বাচ্চা অপারেশনের পরেও দেখা যায় যে বাচ্চার রিকভারিটা খুব ভালো হয়, খাওয়া দাওয়া করতে কোনো কষ্ট হয় না, বাচ্চার ব্যথাটা কম থাকে কবলেশন দিয়ে করলে। এবং এন্ডোস্কোপিক
আমরা করি এটা এন্ডোস্কোপ দিয়ে দেখে দেখে কবলেশন দিয়ে কবলেটর প্রোব আছে এটা দিয়ে আমরা এটা করি করলে দেখা যায় যে এডিনয়েডের সবচেয়ে বড় যেটা হয় রিকারেন্স হয় খুব বেশি হয়তো এডিনয়েড সার্জারি করে আসছে সেই উপজেলা বা জেলা লেভেলে ঢাকায় এসে দেখা যায় আবার বাচ্চার দেখা যায় মা বলে বা আমরা তো এটা অপারেশন করেছি আবার কেন হলো কিন্তু এন্ডোস্কোপিক যদি করি আমরা ক্যামেরা দিয়ে দেখে দেখে তাহলে একটা সিঙ্গেল টিস্যু আমরা রেখে আসি না তাতে রিকারেন্সের চাপ যে আবার হওয়ার সেটা আর থাকে না এটা একটা বড় জিনিস কবলেশন দিয়ে অপারেশন করার একটা বড় এটা একটা পজিটিভ দিক এই যে টনসিলাইটিস বা এডেনয়েড এই দুটোর ক্ষেত্রেই চিকিৎসা না করে মানে অপারেশন ছাড়া যদি থাকে সেক্ষেত্রে কি কি ধরনের কমপ্লিকেশন হতে পারে অপারেশন থেকে বাচ্চাদের এডিনয়েডের আসলে প্রবলেমগুলা যদি এটা দেখা যায় যে তার যদি একদম বেশ বড় থাকে একদম গ্রেড 4 টোটালি নাসোফ্যারিংস ব্লক হয়ে থাকে তখন আসলে কয়েকদিন পরপরই এইসব বাচ্চাদের ঠান্ডা সর্দি লেগে থাকে এইটার কারণে যেটা বললাম এডিনয়েড ফেসিস হয় ঠান্ডা সর্দি বাচ্চার গলা ব্যথা হয় জ্বর থাকে এটা নিয়ে আর বড়দের রিকারেন্ট টনসিলাইটিসের আমরা তো একটা ক্রাইটেরিয়া আছে দেখা যদি তার বছরে 3বার 4বার করে তার যদি বারবার গলা ব্যথা হয় সে যদি তার অফিস বা নর্মাল লাইফ লিড করতে তার বারবার কষ্ট হচ্ছে তখন আমরা বিভিন্ন সময় ওষুধ দিয়ে দেখি ইভেন কি এডিনয়েড ওর ক্ষেত্রেও যদি দেখি যে না এটা একদম গ্রেড 1 বা গ্রেড 2 তখন আমরা বিভিন্ন ধরনের নেজাল স্প্রে আছে ঠান্ডা সর্দির জন্য অ্যান্টিহিস্টামিন মন্টেলুকাস দিয়ে রাখি আমরা ফলো আপ করি অনেক সময় এটা যে একদম সবসময় সার্জারি করতে হবে ইভেন আমি টনসিলের ক্ষেত্রেও নট নেসেসারিলি তার যদি সে যদি মেনে চলে রেগুলার গার্গেল করে অনেক সময় আমরা অ্যান্টিহিস্টামিন দেই সাথে অ্যান্টি আলসারেন্ট এগুলো দিয়ে রাখলে অনেক সময় খুব ভালো উপকার পাওয়া যায় আমরা সার্জারিটা তখনই করি যখন দেখা যায় যে বারবার হচ্ছে 3-4 বছর ধরে সেটা নিয়ে ভুগছে জ্বর আসছে গলা ব্যথা ভালোই হচ্ছে না তখন আমরা বড়দের ক্ষেত্রে রিকারেন্ট টনসিলাইটিসের ক্ষেত্রে আমরা টনসিলেক্টমি সাজেস্ট করি আর বাচ্চাদের ক্ষেত্রে আমরা এরকম একটা আগে গ্রেডিং করে নিই যে আদৌ এটার সার্জারি লাগবে কিনা দেন আমরা সার্জারির দিকে যাই আদারওয়াইজ মেডিকেল ট্রিটমেন্টেই বাচ্চা ভালো থাকে গ্রীষ্মের এই গরমের মধ্যে দেখা যাচ্ছে যে কানের ক্ষেত্রে কানের যেসব সমস্যা তার মধ্যে কানে ব্যথা কানে পুজ পড়া এই সমস্যাগুলো খুবই ঘন ঘন হচ্ছে অনেকের ক্ষেত্রে এ ব্যাপারে জানতে চাচ্ছি কানের তো আসলে বিভিন্ন সমস্যা দেখা দেয় বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা কানে ব্যথা সারা রাত কান্নাকাটি করছে মা নিয়ে আসে কানে ব্যথা ঘুমাইতে পারেনি বাচ্চা যেটাকে আমরা বলি খুব কমনলি হয় বাচ্চাদের ঠান্ডা সর্দি পরে অ্যাকিউট সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া যেটাকে বলি এটা হয় এটাও কিন্তু এই এডিনয়েডের বাচ্চার এডিনয়েড যদি বড় থাকে বাচ্চাদের রিকারেন্ট এএসএম হয় ঠান্ডা সর্দি লাগে ওইখান থেকে কানের প্রদাহ হয় বড়দের ক্ষেত্রে দেখা যায় যে এই এএসএমটাই ক্রনিক হয়ে যায় তখন আমরা বলি সিএসএম ক্রনিক সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া এটারও আবার বিভিন্ন টাইপ আছে কিছু আছে ভালো যেটাকে আমরা বলি টিউবেটেনপেনিক টাইপ কিছু আছে অ্যাটিকোয়েন্টাল বেশি খারাপ এগুলো দেখা যায় এটার মেইন যে কমপ্লেনগুলো নিয়ে আসে বড়দের ক্ষেত্রে তাদের কি হয় বলে কানে কম শুনতে পাওয়া কান দিয়ে বারবার পুঁজ পানি আসা গ্রীষ্মকালে বাড়ে হচ্ছে যে ঠান্ডা সর্দি বেশি হয় যার ফলে গ্রীষ্মকালে তার সমস্যাগুলো বেশি হয় তখন আমরা দেখি যে রোগীদের কমপ্লেন অনুযায়ী যে যদি বারবার তার কানের সিওসেম হতে থাকে বা কানের পুঁজ পানি আসতে থাকে তখন কি হয় তার কানের পর্দা যেটা থাকে টিম্পেনিক মেমব্রেন এটা নষ্ট হয়ে যায় এটা ফুটা হয়ে যায় এটা পার্মানেন্ট একটা ড্যামেজ হয় কান শুকনা রাখলেও দেখা যায় তার কানের পর্দা রিপেয়ার হচ্ছে না তার 4-5 বছর থেকে তার কানের এরকম পুঁজ পানি আসতে থাকে সেই ক্ষেত্রে তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি কানের হিয়ারিং টেস্ট করি দেখি সে কানে কতটুকু কম শুনছে তখন আমরা যদি দেখি যে না মেডিকেল ম্যানেজমেন্টে ভালো হচ্ছে না তখন আমরা সার্জারির করি আমাদের বিআরবি হাসপাতালে নিয়মিত আমরা কানের সার্জারি করছি সার্জারির বিষয়ে যেহেতু বলছেন এই বিষয়ে জানতে চাচ্ছি যে সার্জারি বা অপারেশন সবসময় একটি ভীতিকর পরিস্থিতি তো আমাদের রোগীরা বা দর্শকরা কখনোই সার্জারিতে খুব একটা যেতে চায় না ভয় পায় এই বিষয়ে কি বলতে চাচ্ছেন যে কানের সার্জারির বিষয়ে আসলে ভয়ের কারণ কতটুকু আছে কানের সার্জারির বিষয়ে আসলে ভয়ের কিছু নাই রোগীদের অনেক কোয়ারি থাকে কানে শুনতে পাবো কিনা আমার কান ভালো হবে কিনা আমরা তো নিয়মিত করছি না করলে কি হয় আপনি একটা জিনিস একটা রোগ নিয়ে আপনি বছরের পর বছর ভুগছেন আস্তে আস্তে দেখা যায় তার কানের শোনাটা কমতে থাকে এটা একটা বড় জিনিস এরপরে রোগটা তো আর এখানে সে কন্টিনিউয়াস বারবার প্রতি বছরই দেখা যায় তার কানে ইনফেকশন হচ্ছে ওষুধ খাচ্ছে আবার ভালো হচ্ছে আবার কদিন পর এই রিকারেন্ট ইনফেকশন হতে হতে
রোগটা আরও ধীরে ধীরে আরও কমপ্লিকেসি ডেভেলপ করে। তা দেখা যায় যদি তার কানের শোনা কম হওয়া, বারবার পুঁজপানি পড়া থেকে তার কানের রোগটা একটা নর্মাল হয়তো কানের পর্দা ফুটা ছিল, সেটা থেকে তার কানের ভিতরে যে কিছু হিয়ারিং অ্যাপারেটাস থাকে, ছোট ছোট হাড় থাকে, এগুলাও ক্ষয় হতে থাকে। তখন সে কানে আরও ড্রামাটিক্যালি হঠাৎ করে বেশি কম শোনা শুরু করে। এই জন্য আমি বলবো যে এটা ভয়ের কিছু নাই বা ভীতি করার কিছু নাই। অনেকের অনেক বলে যে কান কি তার কান দেখতে খারাপ লাগে। এটা আসলে আমরা যেভাবে করি, কানের পেছন থেকে আমরা ছোট্ট জায়গা কেটে নেই, কেটে এটা বাইরে থেকে বোঝাও যায় না, আমরা আন্ডার মাইক্রোস্কোপ আমরা এটা করি। অনেক সময় কানের না কেটেও আমি এই সার্জারিগুলো করা যায়, কানের ভিতর থেকে, ফুটার ভিতর থেকে, এটাও করা অনেক কিছু, বেশ কিছু সার্জারি সেটাও করি। অনেক সময় আমরা এন্ডোস্কোপিক করি, মারিঙ্গোপ্লাস্টি বা টিম্পনোপ্লাস্টি করা হয়, আমরা কোনো কাটি না, জাস্ট ভিতর থেকেই, বাহির থেকে কোনো কাটা ছাড়া দেখা যায় না। এটা আমরা নিয়মিত বিআরবি হাসপাতালে হচ্ছে কানের মাইক্রো সার্জারি বাট এটা আমি মনে করি পেশেন্টের এটা ভয়ের কোনো কারণই নাই। ধন্যবাদ স্যার আপনাকে। এই পর্যায়ে জানতে চাচ্ছি, আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তো এই পর্যায়ে জানতে চাচ্ছি যে নাক কান গলার বিভিন্ন সমস্যা সম্পর্কে আমরা জানলাম এবং তার চিকিৎসা ব্যবস্থা সম্পর্কেও জানলাম, কিন্তু রোগীদের মধ্যে একটি স্বাভাবিক প্রবণতা থাকে যে চিকিৎসকের কাছে যাব, কতগুলো টেস্ট, কতগুলো খরচ, এই ভেবে তারা কি করে, খুবই স্বাভাবিকভাবে যে চিকিৎসকের শরণাপন্ন না হয়ে ফার্মেসি থেকে গিয়ে একটা ওষুধ নিলাম, খেয়ে ফেললাম। এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন, এটা কতটুকু যুক্তি? ধন্যবাদ আপনাকে। সেইটা তো অবশ্যই ফার্মেসিতে গিয়ে নেয়। অনেক সময় দেখা যায় গ্রামের কিছু অপচিকিৎসা করে, নাকের পলিপাস দেখা যায় আমরা পাই, এমন অবস্থা করে, হ্যাঁ, এটা অ্যাসিড দিয়ে পুরো বার্ন হয়ে যায়, নাকের শেপ চেঞ্জ করে ফেলে, তখন আসলে আর কিছু করার থাকে না। অবশ্যই আমি বলবো নাক কান গলার যে কোনো সমস্যার জন্য আপনি নিকটস্থ একজন নাক কান গলা বিশেষজ্ঞের আগে পরামর্শ, এরপরে আপনি তার পরামর্শ মতো ওষুধ খান, তাতে ওনার এটার একটা সলভ হবে। এটার যে টোটকা চিকিৎসা বা এই যে অপচিকিৎসা, রুগীরা এসে বলে কাকে দেখিয়েছে, হাতুড়ে ডাক্তার দেখি, সে নিজে বলছে হাতুড়ে ডাক্তার, বাট তাকে সেই দেখাচ্ছে। এই যে বিষয়গুলা, এতে আরও হয় কি, একটা ডিজিজ শুরুর দিকে যতটা সহজ, আপনি এটাকে যদি আরও কঠিন করে তুলে নিয়ে আসেন, হ্যাঁ, এই যে নাকের দেখা যায় আমাদের একটা মিসনোমার আছে বা একটা মিসকনসেপশন আছে যে নাকের পলিপাস, এটা আসলে নাকের পলিপ, এটা ওই পলিচিকিৎসক বা তাদের আসলে ডায়াগনোসিস করা এত সহজ না। যেটা দেখা যায় নাকের সামনে দিয়ে যেটা আমরা কমনলি দেখি, এটা হচ্ছে হাইপারট্রফিক ইনফেরিয়রিটি, এটা সবার আছে, এটা কোনো পলিপ না। তো এইটাকেই দেখা যায় সে অ্যাসিড দিয়ে পোড়াচ্ছে, পুড়ে নাকের পুরা বার্ন করে নাকের আরও ক্ষতি করে ফেলতেছে, এবং এই অ্যাসিডের কারণে নাকের বাইরের যে আউটার শেপ সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক। আমি বলবো যে অবশ্যই আপনি একটা নিকটস্থ নাক কান গলা চিকিৎসকের পরামর্শ। ধন্যবাদ স্যার, বিআরবি হসপিটাল এবং আমাদের দর্শকদের তরফ থেকে আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ, এবং দর্শক আপনারা যারা শুনছেন এবং বিআরবি হসপিটালকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দর্শক, আজ থাকছে এ পর্যন্তই। আপনার শরীরের ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে কোনো সমস্যার জন্য চিকিৎসকের শরণাপন্ন হন এবং তা অল্প থাকা অবস্থাতেই চিকিৎসা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে চলে আসবো আপনাদেরই কাছে। আসসালামু আলাইকুম। কি কোনো কোশ্চেন টোশ্চেন নাই?